বিয়ের ৬ মাসের মাথায় কামিনী চৌধুরী হঠাৎ করে নিজের আগের রূপে ফেরা শুরু করে। কথায় কথায় নূরকে অলক্ষ্মী, অপয়া, অপমান, অপদস্থ করতে শুরু করে। নূর তাতে খুব একটা পাত্তা দেয়নি। নিজের মতন করে জীবন কাটাতে থাকে সে। আশমিন কিংবা রওশন শিকদার কাউকে এ ব্যাপারে কিছু বলেনি নূর। এর মধ্যে তাদের জীবনে আবির্ভাব ঘটে লারা নামের এক রমণীর। কানাডায় আসলে প্রতিবেশী ছিল তারা। লারা আশমিনকে ছোটবেলা থেকে পছন্দ করত, তবে এক আশমিনকে নিয়ে মজে থাকার মেয়ে না লারা। কানাডায় আরও অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল। মেডিসন নামের এক ছেলের সাথে 2 বছর লিভ ইন রিলেশনে ছিলেন সে। কিছুদিন আগে কামিনী চৌধুরীর সাথে যোগাযোগ হলে কামিনী চৌধুরী আশমিনের কথা বলে লারাকে। এও বলে যে কয়দিন পরেই ডিভোর্স হয়ে যাবে। আশমিনকে পেতে হলে লারা যেন বিদেশ থেকে চলে আসে। লারা মেডিসনকে না জানিয়ে বাংলাদেশে চলে আসে। লারার বাবা মাও মেয়েকে পূর্ণ সমর্থন করে। লারার বাবা মাও কানাডায় বিশাল বিজনেসম্যান। ভাইয়ের সম্পত্তি তো এখন তাদেরই। সাথে লারাটাকে পেলে সোনায় সোহাগা। কামিনী চৌধুরীর এই কুৎসিত পরিকল্পনা কেউ জানতে পারল না। কয়েকদিনের মধ্যে লারা এসে হাজির হলো নূর মঞ্জিলে। বিষয়টা নিয়ে কেউ মাথা না ঘামালেও গম্ভীর হয়ে রইলেন আমজাদ চৌধুরী। এতিম আমজাদ চৌধুরী পড়াশোনা ভালো হয়, স্কলারশিপ পেয়ে কানাডায় চলে যায়। বাবা মা মারা যাওয়ার নিজেই অনাথ আশ্রমে বড় হয়েছে সে। পূর্ণ বয়স না হয় বাবার সমস্ত সম্পত্তি ম্যানেজার সামলাতো। 20 বছর পর সম্পত্তি নিজের নামে আসার পর বাংলাদেশের বিজনেস গুটিয়ে কানাডায় পাড়ি দেয় আমজাদ চৌধুরী। দেশের অনাথ আশ্রমে সে নিজের অনেকটাই ঘর মনে করে। অনাথ আশ্রমের দায়িত্বে থাকায় ফাদার দেখাশোনা করে সব কিছু। সমস্ত খরচ আমজাদ চৌধুরী নিজেই চালায়। কানাডায় গিয়ে কামিনী চৌধুরীর সাথে পরিচয়। ভালোবেসে বিয়ে করেছেন কামিনী চৌধুরীকে। রওশন শিকদারও তাতে আপত্তি করেনি। বাবা মা মারার ছোট বোনকে খুব আদর করে মানুষ করেছে, তাই তো সুখী মুখ্য। দুজন একসাথে কানাডায় পড়াশোনা করত। কখনো বুঝতে পারিনি তার প্রেয়সীর মধ্যে এতটা কুৎসিত। লারা আসার পর থেকে আশমিন খুব কম কথা বলে লারার সাথে। নির্বাচন মাথায় খুব ব্যস্ত সময় পার করেছে রওশন শিকদার ও আশমিন। বিরোধী দলীয় নেতা আয়মান তালুকদার উঠে পড়ে লেগেছে তাদের পেছনে। আশমিনের চমৎকার বুদ্ধির জন্য তারা পেরে উঠলেন না, তবে হাত গুটিয়ে বসে থাকেনি, শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। নির্বাচন প্রচারণার জন্য নূরকেও খুব একটা সময় দিতে পারত না আশমিন। বহু কষ্টের সময় বের করলো লারার জন্য সেই সময়টা নষ্ট হয়ে যেত। আশমিন রেগে কিছু বলতে গেলে নূর তাকে থামিয়ে দিত। বাড়ির মেহমানের সাথে এমন আচরণ মোটেও সময় শোভনীয় নয়। সেই সুযোগে লুফে নিতে লাগলো লারা। দূরত্ব শুরু হলো আশমিনের সাথে নূরের। মাঝে মাঝে রাতেও দেখা হতো না দুজনের। গভীর রাতে এসে আবার ভোরে বেরিয়ে যেত আশমিন। অন্তর্মুখী হওয়ায় নূরের খুব একটা বুদ্ধি ছিল না। একমাত্র তানভীর সাইদ ছিল নূরের বন্ধু। দুজন দুজনার প্রাণ টাইপের বন্ধু ছিলেন। তাদের জীবনে কালবৈশাখী ঝড় হয়ে আসে তানভীরের জন্মদিনের দিন। রাতে পার্টি থাকায় নূর আর কলেজে যায়নি। সারাদিন বাসায় থাকায় প্ল্যান করে সে। বাবার সাথে খুব একটা দেখা হয় না তার। একাকিত্বে অভ্যস্ত সে। তবে মাঝখানে আশমিনের যত্ন তার জীবনে অভ্যাস ব্যাঘাত ঘটিয়েছে। এখন খুব শূন্যতা অনুভব হয় আশমিনকে ছাড়া। নিজের রুমে বারান্দায় বসে ছিলেন নূর। ফোনের মেসেজ টিউন বেজে উঠতেই ভুরো কুঁচকে গেল তার। এ সময় আবার কে মেসেজ দিল? মন্ত্রী সাহেব নয়তো? মুখে মুচকি হাসি ঝুলিয়ে মেসেজ অপশনে গিয়ে চোখ স্থির হয়ে গেল নূরের। ফোনের স্ক্রিনে জল করছে আশমিনের আরেকটা মেয়ের অন্তরঙ্গ ছবি। কোনো এক অভিজাত হোটেল রুমে বিবস্ত্রহীন এক নারীর বুকে নিয়ে শুয়ে আছেন আশমিন। এতটা ঘনিষ্ঠ আজ পর্যন্ত তারাও হয়ে ওঠেনি। নির্লিপ্তভাবে চোখ সরিয়ে নিল নূর। ফোনটা আগের জায়গায় রেখেই প্রাকৃতিকভাবে বিভোর হলো নূর। সন্ধ্যায় রেডি হয়ে তানভীরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল নূর। নূরকে বনের নজরেই দেখতেন তানভীর। জন্মদিনের অনুষ্ঠান শেষ হয় 10টায়। অথচ নূর জানতেই পারল না সন্ধ্যা 7টায় তার একমাত্র অবলম্বন তার বাবা তাকে ছেড়ে চলে যায় সন্ত্রাসীদের গুলির আঘাতে। কয়েক হাজার কল এসে জমা হয়েছে নূরের ফোনে।
আশমিনের লাস্ট মেসেজ ছিল, কোথায় তুমি নূর? যেখানে থাকো তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। মামার গুলি লেগেছে। মামা তোমাকে দেখতে চাইছে। না হয় আমাকে বলো কোথায় আছো, আমি পিক করছি। একা বের হওয়ার দরকার নেই, প্লিজ ফোন ধরো জান। আমার আমার খুব টেনশন হচ্ছে। মিনিট কয়েক পরে আশমিনের ফোনে মেসেজ এলো, আমাকে নিয়ে ভাবতে হবে না আপনার, আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। গুলি তো লেগেছে, মরে তো আর যায়নি, আমাকে আর বিরক্ত করবেন না, গীতিকারের সাথে কথা বলছি। সব ঠিক থাকলে আজকেই আমার কেরিয়ারের সূচনা হয়ে যাবে। আপনার অনুভূতিতে এই জ্ঞানই আমার সঙ্গ দিয়েছে, তাই সবার আগে আমার কেরিয়ার। শক্ত চোখে মেসেজ পড়ে চোখ বন্ধ করে নিল আশমিন। এটা নূরের মেসেজ নয়, হতে পারে না। তার নূর এমন কথা কিছুতেই বলতে পারে না। কোথায় নূর? এদিকে নূরের অবহেলায় পড়ে থাকা ফোনটা তুলে নিলেন কামিনী চৌধুরী। আশমিনকে মেসেজ সেই করেছে। লারা তানবীরের সাথে নূরের কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিলেন কামিনী চৌধুরীর ফোনে। কামিনী চৌধুরী সেই ছবিগুলো সেন্ড করে পাঠিয়ে দিল আশমিনের ফোনে। ছবি দেখার আগের খবর এলো, রওশন শিকদার বিদায় নিল পৃথিবীর থেকে। গায়ে লেপ্টে যাওয়া শুভ্র পাঞ্জাবির গায়ে দেওয়ালে হেলান দিয়ে পড়লেন আশমিন চৌধুরী। আমজাদ চৌধুরীও স্তব্ধ হয়ে গেল। শুধু হাঁপ ছেড়ে বাঁচলেন কামিনী চৌধুরী। এই বিশাল সাম্রাজ্য এখন তার। একমাত্র ভাইয়ের মৃত্যুতে শোক করতে না পারলেও কান্নার অভিনয় করল পাক্কা অভিনেত্রীদের মতো। হাসপাতালের বারান্দায় ভাইয়ের শোকে গড়াগড়ি খেয়ে কান্না করে বোনের আর্তনাদ ফলাও করে প্রচার করা হলো। আশমিন এসে সামনে নিল মাকে। আমজাদ চৌধুরীর স্ত্রী অভিনয় বুঝে চুপ করে রইল। মৃতদেহ নিয়ে নূর মঞ্জিলে এসে পৌঁছালো 1 ঘন্টা পর। বিধ্বস্ত অবস্থায় দৌড়ে খালি পায়ে পৌঁছালো নূর। নিউজ দেখে সে দৌড়ে এসেছে। সারা রাস্তা পা দিয়ে রক্ত পড়ছে। সেদিকে হুঁশ নেই নূরের। বাবার মৃতদেহের পাশে ধপ করে বসে পড়ল নূর। কাঁপা কাঁপা হাতে হাত বুলিয়ে দিল বাবার মৃত্যু মুখশ্রীতে। লাশের বুকে মাথা রেখে শুয়ে থাকতো কিছুক্ষণ। আজ থেকে এই বুকটা চিরদিনের মতো হারালো সে। তার বাবা আর নেই, এটা ভেবে নিঃশ্বাস আটকে আসছে নূরের। তার থেকে কয়েক হাত দূরে বসে আছে আশমিন। তার পাশে গা ঘেঁষে বসে আছে লারা। এই মুহূর্তে সব থেকে নিকৃষ্টতম মানুষের উদাহরণ দিল কামিনী চৌধুরী। সরিয়ে দিল রওশন শিকদারের বুক থেকে। পরপর কয়েকটা চর গালে লাগিয়ে দিল। আসার পর থেকে এক বিন্দু জল গড়িয়ে পড়েনি চোখ থেকে। থাপ্পড় খেয়েও সে নির্বাক চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের চোখ সরে নিল তার কাছ থেকে। নূর নিযুক্ত চোখে তাকিয়ে দেখল আশমিনের মুখ ফিরিয়ে নেওয়া। আরেক দফা শক্ত করল নিজেকে। আর একের পর এক অপবাদ দিয়ে গেল নূরের উপর। বেহায়া চরিত্রহীন মেয়ে মানুষ, বাবার মৃত্যুর আগে তার সাথে দেখা না করে পরপুরুষের সাথে রং ঢং করে এখন আসছে নাটক করতে। নষ্টা মেয়ে কোথাকার, লজ্জা করে না নোংরামি করতে? আমার ভাইয়ের আশেপাশেও আসবি না তুই। তোর কলঙ্কিনী মুখ নিয়ে বেরিয়ে যা এখান থেকে। কামিনী চৌধুরীর দিকে এক পলক তাকিয়ে নূর আশমিনের সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত গলায় বলল, আপনার কিছু বলার আছে মন্ত্রী সাহেব? আশমিন একরাশ ঘৃণা নিয়ে তাকালো নূরের দিকে। ভয়ঙ্কর চোখে তাকিয়ে কর্কশ করে বলল, যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দিবে কিভাবে? বাবার মৃত্যু থেকে যার ক্যারিয়ার বড়, সে মেয়েকে আমি চাই না। দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে তার স্বপ্ন পূরণ করতে চলে যাবে। এই নূরকে আমি ভালোবেসে নেই, তাই এই নূরকে আমার জীবনে চাই না। গো টু হেল উইথ ইয়োর ফাঙ্কি ড্রিম। প্রশান্ত চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। তার চোখে বাবা হারানোর শোক নেই, স্বামীর প্রতারণা, অবিশ্বাস, ধোঁকা, কোনো কিছুর জন্যই কোনো অনুভূতি নেই। চোখের নিচে এক বিন্দু নোনা জল। আশমিনের সামনে থেকে বাবার মৃত্যু লাশের পাশে বসলো নূর। বাবাকে জড়িয়ে ধরে আক্রান্ত গলায় বলল, তুমি মানুষ চিনতে ভুল করেছো আব্বু। অযোগ্য মানুষের হাতে নিজের মূল্যবান রত্ন তুলে দিয়ে গেছো। আমাদের শেষ দেখাটাও সুখকর হলো না আব্বু। যে সোনা তা নিয়ে তুমি চলে গেছো, আমাকে তা সারা জীবন বয়ে বেড়াতে হবে। পরপারে ভালো থেকো আমার সুপারহিরো, আমি তোমার রত্নের যত্ন নিব।
কামিনী চৌধুরী তীরে আসতে নিতেই আরমান চৌধুরী তাকে শক্ত হাতে থামিয়ে দিলেন। ভয়ঙ্কর চোখে তাকিয়ে বুঝিয়ে দিলেন ফলাফল ভালো হবে না। স্বামীর করা চাহনিতে থেমে গেলেন কামিনী চৌধুরী। কটমট করে চেয়ে রইল নূরের দিকে। বাবার কপালে চুমু খেয়ে চলে গেলেন নিজের ঘরে। রওশন শিকদারের দাফন দেওয়ার সময় নিচে আসেননি নূর। তানভীর সব কিছু চুপচাপ দেখে যাচ্ছিল। নূরের এই শান্ত ব্যবহার ভাবার চেয়ে থাকে। নূরের পিছু পিছু সেও এসে এখানে। কামিনী চৌধুরী নূরকে আঘাত করার সময় যখন এগিয়ে যাচ্ছিল, তখন নূরের ইশারায় থেমে যায় সে। তখন থেকে সারা শরীর রাগে জ্বলছে তার। রওশন শিকদারের দাফন শেষ হয় রাত 2টায়। দলীয় নেতাসহ হাজার হাজার লোক তার জানাজায় হাজির হলো। বিরোধী নেতা আয়মান তালুকদারও এসেছে তার জানাজায়। সারা দেশে তোলপাড় শুরু করে দিয়েছে খুনিকে ধরার জন্য। আশমিন হিংস্র বাঘের মতো একে একে শত্রুদের ধরে শেষ করতে লাগলো। তবুও কোথাও কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছিল না। সারা রাত বাইরে কাটিয়ে ভোরে বাসায় ফিরে আশমিন। রক্ত জবার মতো লালা চোখ নিয়ে বাসায় ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। বারান্দায় দাঁড়িয়ে থাকা সদ্য বাবা হারানো মেয়েটার দিকে ফিরেও তাকিয়ে দেখেন নাই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয় সে। সেদিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে নূর। চোখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে ঘুম ঘুম করে লতা মঙ্গেশকরের কয়েকটা লাইন গান গাইলেন। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আশমিনের চোখ থেকে। তানভীরের সাথে নূরের ছবিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। নূরকে সে অবিশ্বাস করছে না, তবে এই মুহূর্তে নূরকে বাঁচাতে তাদের মধ্যে দূরত্বই জরুরি। যতই কষ্ট হোক না কেন, কাল পর্যন্ত অপরাধীকে বোঝাতে হবে তার জালে আশমিন ফেসেছে। নূরের প্রতি দুর্বলতা দেখলেই সে নূরের উপর আক্রমণ করবে। অজানা শত্রুকে আর সুযোগ দেওয়া যাবে না। বিপুল ভোটে জয়লাভ করেছে আশমিন। এত বড় প্রাপ্তিতেও তার চোখে সুখের লেশমাত্র নেই। পার্টি অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় আসতেই ভুরু কুঁচকে গেল তার। আমরা তো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। একমাত্র কামিনী চৌধুরী আর লারাকে প্রফুল্ল দেখল। আমজাদ চৌধুরী মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আশমিন খুব একটা মাথা না ঘামিয়ে বাবার কাছে গিয়ে বসল। চারদিকে ফুলের তোড়ায় ভরে গেছে। সবাই শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠিয়েছে। নূর কোথায় আব্বু? তাকে দিয়ে তোমার কি দরকার? আমজাদ চৌধুরী কর্কশ গলা শুনে থতমত খেয়ে গেল আশমিন। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বার কয়েক নূরকে ডেকেও যখন সাড়া পাওয়া গেল না, তখন আশমিন উত্তেজিত হয়ে সারা বাড়ি খুঁজল। আশমিনের চিৎকার শুনে কামিনী চৌধুরী সহ বাড়ির সবাই ড্রয়িং রুমে হাজির হলো। আশমিন দৌড়ে এসে আমজাদ চৌধুরীর সামনে কাঁপা কাঁপা গলায় বলল, নূর কোথায় আব্বু? চলে গেছে। আশমিন বিস্ফোরিত চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। মুহূর্তে ভয়ের জায়গা চোখে এসে ভিড় করলো ক্রোধ। চিৎকার করে বলল, চলে গেছে মানে? কোথায় গেছে নূর? আমি বলছিলাম না নূর যেন বাসা থেকে বের না হয়? কে বের হতে দিয়েছে ওকে? আশমিনের ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠলেন কামিনী চৌধুরী। কপালের ঘাম কাঁপা কাঁপা হাতে মুছে তাকালো লারার দিকে। তারও একই অবস্থা, থরথর করে কাঁদছে সে। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। রক্তচক্ষু দিয়ে চিৎকার করে বলল, মা মরা মেয়েটা তো তোমার নিজের রক্ত ছিল কামিনী। তার উপর কিসের এত রাগ তোমার বলতে পারো? ছোট থেকে তুমি তাকে অপমান অবহেলা করে মনটা বিষিয়ে দিয়েছ। আমি বাধা দিলে আমাকেও ছাড় দেওনি তুমি। ভাইজান একটা কোমল ফুল তুলে দিয়েছিল তোমার হাতে, অথচ তুমি তার জীবনটা কাঁটায় ভরে দিয়েছ। এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারকে কত বেলা না খেয়ে রেখেছ। সব কিছু তো মেয়েটা মেনেই নিয়েছিল, তাহলে তাকে এভাবে ঘর ছাড়তে বাধ্য করলে কেন? তার চরিত্রে সবার সামনে দাগ লাগালে কেন? উত্তর দাও। স্বামীর এহেন রূপ দেখে কলিজা শুকিয়ে গেল কামিনী চৌধুরীর। আশমিন অবাক চোখে বিষণ্ণ নিয়ে তাকিয়ে রইলেন মায়ের দিকে। সেদিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলেন কামিনী চৌধুরী। আশমিন যেন বোকা হয়ে গেল। টলমল চোখে দেওয়ালের সাথে হাত চেপে নিজেকে সামলালো। মাথার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ালো তানভীর। কারোর দিকে না তাকিয়ে নিজের ফোনটা কানেক্ট করে দিল ড্রয়িং
রুমের টিভির সাথে 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 টিভির স্ক্রিনে ভেসে উঠল নূরের পরিশ্রান্ত পরাজিত মুখখানা। ভিডিওতে গাড়ির ভেতরে বসে করা। আসমিন দৌড়ে এসে দাঁড়ালো টিভির সামনে, কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল নূরের মুখখানা। জয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল মন্ত্রী সাহেব। আপনার এই সফলতা ভরা জীবনে আমার মতো অপয়া মেয়ে থাকাই মানা। ভালোবাসলে বিশ্বাস করতে হয় মন্ত্রী সাহেব, ভালোবাসলে ভরসা থাকতে হয়। যদি কোনো ঠুনকো আঘাতে ভেঙে দেয় তাহলে বুঝতে হবে সেখানে কোনো ভালোবাসা ছিল না, পুরোটাই অভিনয় বা মোহ। আপনার বেলায় ঠিক কোনটা বুঝতে পারছি না। আপনি যখন বলে দিয়েছেন আমি আর আপনাকে কি ভালোবাসবো, নিজের বাবাকে তো ভালোবাসতে পারিনি, তখন আর নিজের হয়ে ছাপাই আমি দিব না। আমি চলে যাচ্ছি, আপনার সমস্ত সম্পর্ক থেকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। প্রমাণস্বরূপ আপনার কাছে ভিডিও রেখে দিতে পারেন। যেহেতু আমার বিয়ের রেজিস্ট্রি হয়নি সেজন্য ডিভোর্স পেপারও দিতে পারিনি। ভিডিও শেষে আপনার জন্য সারপ্রাইজ আছে, দেখে নেবেন প্লিজ। মিসেস চৌধুরীকে টেনশন করতে বারণ করবেন। আমি নামক আপদ আপাতত বিদায় হচ্ছে। তবে আমি ফিরব, আমার আব্বুর মৃত্যুর খুনিকে আমি শাস্তি দিতে ফিরব। কিন্তু আপনার জীবনে কখনো না মন্ত্রী সাহেব, কষ্ট দিয়েছেন আমায়, অবিশ্বাসের আগুনে জ্বালিয়ে মেরে পুড়িয়ে ফেলছেন আমায়। লাশের কি কারো প্রতি ভালোবাসা থাকে বলেন? ভালোবাসায় বেশি আপনি হৃদয় বিষাক্ত হোক এই দোয়াই রইল। আমি ফিরে আসা পর্যন্ত জীবনটা উপভোগ করুন। নূর ফিরে আসলেই সত্যি নিঃশ্বাসটা দুষ্কর হয়ে উঠবে। রাওশান শিকদারের মেয়ে তেহজিব নূর শিকদার, ওয়াদা এটা। নূরের জ্বলন্ত চোখের দিকে এভাবে তাকিয়ে রইল আসমিন। ভিডিও বন্ধ হতেই স্ক্রিনে সেদিনের ছবিগুলো ভেসে উঠল। রাওশান শিকদারের মৃত্যুদিন সকালে পাঠানো হয়েছে নূরকে। একের পর এক ধাক্কা সামলাতে পারল না আসমিন, মস্তিষ্ক অচল হয়ে গেল। অতিরিক্ত চাপের ফলে মাইনর অ্যাটাক হলো আসমিনের। আমজাদ চৌধুরী মেঝেতে লুটিয়ে পড়ে ছেলেকে ধরে কেঁদে দিল। সিংহের মতো দাপিয়ে বেড়ানো মানুষটাকে এভাবে সবার চোখে অশ্রুরা ভিড় করল। দেহরক্ষীরা আর তানবীর মিলে আসমিনকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। আমজাদ চৌধুরী ছেলের সাথে যেতে নিয়ে স্তব্ধে বিমূঢ় কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, আমার ছেলের যদি কিছু হয় তোমাকে আমি নিজের হাতে খুন করে দেব কামিনী। ভুল করে নিজের এই নোংরা চেহারা আমার ছেলের সামনে আনবে না।